আমাদের একটি প্রবাদ বাক্য আছে, সবসময় আমরা বলে থাকি, পহেলে দর্শনধারী পরে গুণ বিচারী। আপনার কিশোরী মেয়েটি হয়তো আয়নার সামনে দাঁড়িয়ে দেখছে ওর মুখের মধ্যে ছোট ছোট গুড়ি গুড়ি কী জানি দেখা যাচ্ছে, ব্রণ। বা আপনার হয়তো মেনোপেজ হয়ে গেছে, কপালে দেখা যাচ্ছে বলিরেখা, চোখের নিচ কুঁচকে যাচ্ছে, তখন কি করবেন? আমরা সবাই কিন্তু সুন্দর থাকতে চাই। এই সুন্দর থাকার জন্যই আমরা অনেক কিছু করি। নমস্কার, আমি সুস্মিতা। আমরা আছি একেবি টিভির স্বাস্থ্য কথায়। এই সুন্দর কিভাবে আমরা থাকব, তার জন্য আমরা আজকে এই স্বাস্থ্য কথায় বসেছি। আমাদের সাথে আছেন আমাদের রাজ্যের ডার্মাটোলজিস্ট ডক্টর প্রিয়াঙ্কা দাস মজুমদার। ম্যাডাম, আপনাকে একেবি টিভির স্বাস্থ্য কথায় স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ ম্যাডাম। আশা করছি আপনারা দর্শক শ্রোতা বন্ধু যারা আছেন আপনারা সবাই ভালো আছেন। তো অন্য কথা না বলে আমি সরাসরি চলে যাচ্ছি আমাদের প্রশ্ন উত্তর পর্বে ম্যাডামের সাথে কথোপকথনে। প্রথমেই ম্যাডাম আপনার কাছে যেটা জানতে চাইবো, যে প্রথমে আমি বললাম যে আমাদের যখন টিন এইজের হয়, মানে আমার ছেলে মেয়েরা যখন এই 13-14 বছর বয়সেই দেখবেন মুখের মধ্যে ছোট ছোট ফুসকুড়ি দেখা দেয়। স্বাভাবিক কারণে ওদের মনের মধ্যে একটা খুব একটা অস্বস্তি শুরু হয়। সবার যে হয় তা না, হয়। তখন ওদের খুব একটা খারাপ লাগে এবং খুঁড়তে থাকে। আমরা মা কাকিমা যারা আছে তারা বলে, এই কিছু করবি না, এরকম করবি না। এটার ব্যাপারে প্রথমে আপনার সঙ্গে একটু কথা বলবো, কি করলে ওই সময় কি করা উচিত ছেলেটির বা মেয়েটির। আর এই যে ফুসকুড়িগুলি হচ্ছে, এগুলি অনেকে আমরা বলি যে এগুলি কিছু বোধহয় ছোট ছোট থাকে, কোনোগুলি আবার দাগ থেকে যায়, সবগুলি কি একই টাইপের নাকি? ব্রণ এখন সত্যি আমাদের সমাজে একটি বড় সমস্যা। ব্রণ আমাকে এটা ডক্টরের ভাষাতে আমরা এটাকে অ্যাকনে বলে থাকি। আচ্ছা। অ্যাকনের বিভিন্ন স্টেজ থাকে। গ্রেড 1 অ্যাকনে ছোট ছোট কোমেডন্স বলে থাকি, যেটাকে আমরা ব্ল্যাক হেডস বা হোয়াইট হেডস বলে সমাজে জানি। গ্রেড 2 ব্রণতে কিছু পাস্টিউলস বা পুঁজ ভরা ছোট ছোট র্যাশের মতো দেখতে পারি ফেসে। গ্রেড 3 অ্যাকনেতে কিছু নডিউল বা হাত দিলে দেখবেন শক্ত, পেশেন্ট বলবে ব্যথা করছে। তো ব্যথা সমেত বা ব্যথা ছাড়া কিছু নডিউল চামড়ার মধ্যে থাকে গ্রেড 3 অ্যাকনেতে। এছাড়াও কিছু সিস্ট থাকতে পারে গ্রেড 4 অ্যাকনেতে। সবগুলোই অ্যাকনে, খালি টাইপটি আলাদা। বয়ঃসন্ধিকাল যখন আমাদের হয় তখন আমাদের শরীরে হরমোনাল প্রভাব চেঞ্জ হতে থাকে। অ্যান্ড্রোজেন বলে একটি হরমোনের প্রভাব বাড়ে, যেটি গিয়ে তৈলগ্রন্থি বা সিবেসিয়াস গ্ল্যান্ডের অ্যাক্টিভিটি বাড়ায়। নট অনলি তৈলগ্রন্থির অ্যাক্টিভিটি খালি আপনার হরমোনের কারণে বাড়ে, বিভিন্ন মেকআপ প্রোডাক্ট, বিভিন্ন কসমেটিক্স বা বিভিন্ন স্কিন কেয়ার প্রোডাক্ট যেগুলো আমরা ভুলভাবে ইউজ করে থাকি, তার কারণেও কিন্তু তৈলগ্রন্থির অ্যাক্টিভিটি বাড়তে থাকে। তো এই তৈলগ্রন্থির অ্যাক্টিভিটি বেড়ে গেলে এগুলি বার্স্ট করে বা ফেটে যায়, এবং মরা কোষ যেগুলি আছে চামড়াতে এবং ব্যাকটেরিয়া ওখানে আক্রমণ করে তৈলগ্রন্থিগুলোকে, যে মুখটি আছে যেটার মধ্যে দিয়ে বাইরে তৈলগ্রন্থি থেকে তেল বেরিয়ে আসে, সেই রাস্তাটি বন্ধ করে দেয়। ফলে চামড়ার নিচে তেল জমে এবং তৈলগ্রন্থিটা ফেটে যায়, ওখানে ব্যাকটেরিয়ার সংক্রমণ হয়, গিয়ে চামড়ার উপরে আমরা ওটাকেই অ্যাকনে বা ব্রণ, ছোট ছোট দানা বা ফুসকুড়ি বা নডিউল হিসাবে দেখতে পাই। তো এই সময় কি করা উচিত? এটা কি আমি বলতে চাইছি এটাই যে কোনো স্কিন স্পেশালিস্টের সঙ্গে কি যোগাযোগ করা উচিত, নাকি এমনি আমরা অনেক সময় বলি যে জল দিয়ে মুখ ধুয়ে নিলেই ভালোভাবে বারবার ওয়াশ করো, ঠিক হয়ে যাবে, সব সময় কি ঠিক হয়? না ম্যাম, কোনো সময়ই ঠিক হয় না। অ্যাকচুয়ালি এটা তো একটা ডিজিজ, যেটা চামড়ার নিচে, আমরা চামড়ার উপরটা দেখতে পাচ্ছি, বাট চামড়া ওই সময়ই চামড়ার ভিতরে বিভিন্ন রকম কেমিক্যাল রিয়াকশন, ব্যাকটেরিয়াল ইনফেকশন বা পরিবর্তন হয়ে চলেছে। ওই পরিবর্তনটিকে রোধ করার জন্য এবং ট্রিটমেন্টের জন্য আমাদের অবশ্যই একজন অভিজ্ঞ ডার্মাটোলজিস্টের সাথে পরামর্শ করা উচিত। স্কিন চর্চা শুধু তো বাইরে থেকে হয় না, ভিতর থেকেও চামড়াকে সুস্থ রাখতে হয়। তাই কি করতে লাগবে যদি আমরা ডিসকাস করি, অ্যাকনে হলে একটি ভালো ফেস ওয়াশ ইউজ করতে হবে চামড়াটিকে পরিষ্কার রাখার জন্য। হাইড্রেশন মেনটেন করার জন্য একটা ভালো লাইট ওয়েট ময়েশ্চারাইজার লাগাতে লাগবে। বাকি ভিতরের একটা ভূমিকা আছে, আমাদের ঘুম 6 থেকে 8 ঘন্টা ভীষণ জরুরি। স্ট্রেস, যেটা মানসিক স্বাস্থ্য বলি, মানসিক স্বাস্থ্য যদি ঠিক না থাকে ওটা চামড়ার উপরে প্রভাব ফেলবে। প্লাস একটি সুস্থ খাওয়া দাওয়া, আমাদের বাজারে অ্যাভেলেবেল ফল, শাক, সবজি যা সিজনাল আছে সব কিছু পর্যাপ্ত পরিমাণে খাওয়া উচিত, এবং তার সাথে 4 লিটার জল, যাতে হাইড্রেশনটা আমরা মেনটেন করতে পারি।
এইভাবে ভিতরে এবং বাইরে পুরোটা যদি ঠিক থাকে তবেই আমরা একটা সুস্থ স্কিনের অধিকারী হতে পারি। যাই হোক, তো আমরা এই কথাটা জানতে পারলাম যে ব্রণ হলে প্রকৃতপক্ষে আমাদের ডাক্তারের সঙ্গে শরণাপন্ন হওয়া উচিত, ডাক্তারের কাছে যাওয়া উচিত। এবার আসছি যেটা বলেছিলাম আমি একদম শুরুতেই, বলিরেখা দেখা দিচ্ছে সবারই আফটার 45 বা 50-তে দেখা দেয়, বা ধরুন চোখের নিচের চামড়াটা খুব নরম থাকে ওই চামড়াটা কুঁচকে যাচ্ছে, ওই সময় কি করা উচিত একটু ডিটেলসে যদি বলেন আর কি, মানে প্রয়োজন কি কি মানে পদক্ষেপ আছে? চামড়া যদি আমরা বলিরেখা নিয়ে কথা বলতে চাই, প্রথমেই আমাদের জানতে লাগবে, সাধারণ মানুষ তো অবগত না যে চামড়ার লেয়ার কি আছে, অল্প জানতে লাগবে যে আমাদের চামড়ার মধ্যে কি আছে। চামড়ার মোটামুটি যদি আমরা ধরে নিই 3টে লেয়ার আছে, একদম বাইরে এপিডার্মিস, তারপরে ডার্মিস, তার নিচে সাবকিউটেনিয়াস ফ্যাট। বাইরের লেয়ারটি চামড়াকে পরিবেশ থেকে রক্ষা করছে। মিডল লেয়ার যেটা ডার্মিস, তার মধ্যে কিন্তু 70% জল। এই যে জলের পরিমাণটি আছে এটা চামড়াকে সতেজ এবং আর্দ্রতা নিয়ন্ত্রণ করতে হেল্প করে। সেকেন্ড আছে চামড়ার এই লেয়ারে কোলাজেন এবং ইলাস্টিন বলে দুটি প্রোটিন। এই প্রোটিন দুটি চামড়ার স্থিতিস্থাপকতা বা ইলাস্টিসিটি বা দৃঢ়তা মেনটেন করতে হেল্প করে। বয়সকালে যত আস্তে আস্তে বয়স বাড়ে আমরা দেখি যে এই জলের পরিমাণ আস্তে আস্তে কমতে থাকে, ফলে চামড়া ড্রাই হয়ে যায়, ডিহাইড্রেটেড হয়ে যায়, কুঞ্চন শুরু হয়। এবং বয়সকালে কী হয়, এই যে কোলাজেন যে প্রোটিন আছে আমাদের এবং ইলাস্টিন প্রোটিন, এদের সিনথেসিস বা তৈরি হওয়া কমে যায়, কিন্তু এদের ভাঙন বেড়ে যায়। এই জন্য বাজারে দেখবেন বিভিন্ন কোলাজেন সাপ্লিমেন্টস এসে গেছে। তো জল কমে যাওয়া এবং কোলাজেন এবং ইলাস্টিনের ভাঙা বেড়ে যাওয়া এবং তৈরি হওয়া কমে যাওয়া, এই 3টি কারণে আমাদের চামড়া বুড়োতে থাকে, ড্রাই হয়ে যায় বা শুষ্ক হয়ে যায়, এবং তার সাথে সাথে চামড়া স্থিতিস্থাপকতা বা ইলাস্টিসিটি হারিয়ে ফেলে আপনার যত বলিরেখা পড়া শুরু হয়ে যায়। তো এর জন্য আমাদের ভালো স্কিন কেয়ার রুটিন মেনটেন করতে লাগবে। স্কিন কেয়ার রুটিন মানে আমি 3টে জিনিস বলি: ক্লিনজিং বা পরিষ্কার করা ত্বককে, একটা ভালো ফেস ওয়াশের সাহায্যে, ময়েশ্চারাইজার আর্দ্রতা মেনটেন করার জন্য, এবং 3 নম্বর সবচেয়ে গুরুত্বপূর্ণ সানস্ক্রিন। ফোটো ড্যামেজের জন্য বা সানলাইট থেকে ড্যামেজের জন্য চামড়ার কোলাজেনগুলি ভাঙতে শুরু করে এবং জলের পরিমাণ কমতে থাকে। তো এই 3টে রুটিন যদি আমরা পর্যাপ্ত পরিমাণে মেনটেন করি, এবং অবশ্যই সুস্থ মস্তিষ্ক, পর্যাপ্ত পরিমাণে ঘুম এবং প্রপার স্বাস্থ্যকর খাওয়া দাওয়া, সব কিছু মিলিয়ে আমরা একটি সুস্থ ত্বকের অধিকারী হতে পারি। ম্যাডাম বারবারই এই জিনিসটার উপরে জোর দিচ্ছেন যে মানে পর্যাপ্ত পরিমাণে ঘুম আমাদের মানে অবশ্যই মানে করতে হবে, দেখতে হবে যে আমাদের হচ্ছে কিনা, এবং ভালো মানে স্বাস্থ্যকর খাওয়া দাওয়া। আসলে স্কিন তখনই ভালো থাকবে যদি আমরা ভেতর থেকে ভালো হয়। তো আপনি তো বেশ কয়েকবারই বলছেন যে মানে একটা ভালো ফেস ওয়াশ, তো সেরকম কিছু ভালো ফেস ওয়াশের নাম কি আপনি আমাদের জানাবেন? বিভিন্ন কোম্পানির আছে ম্যাম, স্কিন বুঝে লাগাতে লাগে। আচ্ছা আচ্ছা। আর ড্রাই স্কিন যদি থাকে সেরকম ফেস ওয়াশ হবে, আবার অয়েলি স্কিন হলে ডিফারেন্ট হবে। বিভিন্ন অ্যাসিডযুক্ত ফেস ওয়াশ পাওয়া যায়, স্যালিসাইলিক অ্যাসিড, যেরকম ব্রোনোপ্রোন স্কিনে স্যালিসাইলিক অ্যাসিড ফেস ওয়াশ আমরা ইউজ করতে পারি। আমার মনে হয় কি যেটা বেটার কি আপনি একজন ভালো আপনার নিকটবর্তী দক্ষ ডার্মাটোলজিস্ট দেখিয়ে আপনার চর্ম পরীক্ষা করিয়ে তারপরে নিজের উপযুক্ত একটি ফেস ওয়াশের সাজেশন নিয়ে নিন। আচ্ছা, তো বলিরেখা যখন পড়ে গেল, এরপরে কি মানে পড়ে যাওয়ার পরে ধরুন আপনার কাছে কোনো একজন পেশেন্ট আসলো, হ্যাঁ, যা তার মানে কপালে মানে কুচকানো শুরু হয়ে গেছে বা চোখের নিচে মানে কুচকে যাচ্ছে, তখন উনি কি করবেন, কি কি স্টেপ নেবেন? এমনি তো আপনার কাছে আসলো, ওষুধ খেলো, আর ঘরোয়া অন্যান্য কি পদ্ধতি মানে নেওয়া যায়? হাইড্রেশন, আচ্ছা, ময়েশ্চারাইজেশন দিনে মুখে যে ময়েশ্চারাইজার ডাক্তার লিখবে দিনে 3-4 বার লাগানো, প্রপার পরিমাণে খাওয়া দাওয়া মেনটেন করা, প্রোটিন যাতে লস না হয়, উপযুক্ত প্রোটিন যাতে যে সমস্ত খাবারে আছে সেই খাবার গ্রহণ করা, এবং একটি সুস্থ লাইফস্টাইল লিড করা। আচ্ছা, তো আমরা দুটো ব্যাপার জানতে পারলাম। প্রথমে জানতে পারলাম যে মানে ব্রণ নিয়ে কি করা উচিত, তারপরে জানলাম আমরা মানে আমাদের বয়স হলে যেটা বলিরেখা পড়ে যাচ্ছে, চোখ মানে কালো হয়ে চোখের নিচে চামড়া কুচকিয়ে যাচ্ছে, এগুলি সম্পর্কে জানতে পারলাম। এবার যেটা আসবো সেটা হচ্ছে, এটা একটা খুবই কমন প্রবলেম আমাদের সবার। আমরা সবাই খালি বলি চুল পড়ে যাচ্ছে।
তো এটা এটা কি মানে অনেক সময় আমি শুনেছি কথাটা যে চুলের আয়ু নাকি 3 মাস বা এরকম কিছু বলে, যে প্রত্যেক সময়েই চুল পড়বে, কিন্তু ঠিকভাবে যদি চুল গজিয়ে যায় তাহলে আর কোনো সমস্যা হয় না। এই কথাটা কি ঠিক নাকি মানে ভুল শুনেছি, বা এখন এই হেয়ার ফলের জন্য আমাদের কি করা উচিত? হেয়ার সাইকেলের ডিউরেশন হলো 3 মাস। চুলের একটি সাইকেল আছে, যখন চুল র্যাপিডলি গ্রোথ ফেজে থাকে বা যখন চুলের বৃদ্ধি হয়, আর একটা ফেজ থাকে চুলের যে সময় চুলগুলো পড়ে যেতে থাকে। তো 2-3টে ফেজ নিয়ে হেয়ার সাইকেল চলে, তার ডিউরেশন বা সময়সীমা হলো 3 মাস। চুল পড়া বিভিন্ন কারণে হতে পারে, তাই বাজার থেকে ABCD অনিয়ন অয়েল বা বিভিন্ন রকম চুল গ্রোথ হওয়ার লোশন কিনে লাগালেই হবে না। জানতে লাগবে যে চুলটি ঠিক সঠিক কী পরিমাণে, কী কারণে পড়ছে, কী পরিমাণে পড়ছে। আসল কারণ জেনে সেই কারণটার চিকিৎসা করলেই আমরা চুল পড়া থেকে রেহাই পেতে পারি। যেরকম ধরুন, ভারতবর্ষে সবচেয়ে কমন চুল পড়ার কারণ হলো আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া বা রক্তাল্পতা। তাহলে রক্তাল্পতাকে ট্রিট যদি আমি করি তবেই আমার চুল পড়া বন্ধ হবে। হাইপোথাইরয়েডিজম, থাইরয়েডের ডিজিজের কারণেও আপনার চুল পড়ে যেতে পারে। তার মানে আপনাকে দেখতে লাগবে যে থাইরয়েড শরীরের মধ্যে ঠিক আছে বা অ্যাবনর্মাল লেভেলে আছে। ভিটামিন ডি ডেফিসিয়েন্সিতে চুল পড়তে পারে, তাহলে আমাকে ওই কজটাকে কারেক্ট করতে লাগবে। এছাড়া বিভিন্ন সময় আপনি দেখবেন যে আপনার মাথার মধ্যে সিঁথি হঠাৎ করে চওড়া হতে শুরু করছে, যেটা কম বয়সী মেয়েদের ক্ষেত্রে হতে পারে। 15-17 বছরের মেয়েরা আসে চেম্বারে, 15-17 থেকে 30-35 অবধি সিঁথি চওড়া হয়ে যাচ্ছে। আস্তে আস্তে হঠাৎ করে দেখছেন যে চুল খুব বেশি পড়ছে না, বাট সিঁথি চওড়া হয়ে যাচ্ছে। আবার পোস্ট ম্যানোপজাল, মানে যাদের মাসিক বন্ধ হয়ে গেছে, তারা দেখবেন যে সিঁথি হঠাৎ করে চওড়া হতে শুরু করছে। এটা কিন্তু হরমোনাল কারণে চুল পড়া। তাহলে আমাকে ওই হরমোনাল যে ডিজিজ আছে ওটিকে কারেক্ট করার জন্য ওষুধ দিতে হবে, তবেই আমরা চুল পড়া থেকে রেহাই পাবো। তো কী কারণে চুল পড়ছে ওটাকে নির্ধারণ করা এবং তার উপযুক্ত চিকিৎসা করি, তবেই আমরা চুল পড়ার ওষুধ লাগালে রেজাল্ট পাবো। আদারওয়াইজ এটা জাস্ট একটা ফলস গিমিক মার্কেটের। আচ্ছা, তো অনেক সময় শুনেছি প্রেগনেন্সির পরে বেশি চুল মানে পড়ে, এটা কি সত্যি? মানে আমাদের মা দিদিমারা বলতেন, এটার ব্যাপারে একটু। পোস্ট প্রেগনেন্সি চুল পড়ার কারণ হলো, যে চুল পড়াটিকে টেলোজেন ইফ্লুভিয়াম বলে। বডির উপরে যদি আপনার কোনো রকম খুব বেশি স্ট্রেস পড়ে, সেটা ফিজিক্যাল স্ট্রেস হতে পারে বা আপনার মেন্টাল স্ট্রেস হতে পারে। তো এক্ষেত্রে স্ট্রেসটি হলো ফিজিক্যাল স্ট্রেস, কারণ মেয়েটি 9 মাস ধরে একটি ধকলের মধ্যে দিয়ে গেছে। সেক্ষেত্রে বডির সমস্ত যে চুল আছে সেটি পড়ার ফেজে চলে যায়, হেয়ার গ্রোথের টেলোজেন ফেজ বা পড়ার ফেজে চুলটি চলে যায়। তো ম্যাক্সিমাম চুল তখন পড়তে শুরু করে। ট্রিটমেন্ট আমাদের জানতে লাগবে যে শরীরের মধ্যে নিউট্রিয়েন্ট বা কোকিয়ন লেভেলে আছে বা থাইরয়েডের কোনো ডিজিজ আছে কিনা। তো ওই কারণটিকে নির্ধারণ করে যদি আমরা চিকিৎসা করি তাহলে কিন্তু আমাদের চুল ফিরিয়ে নিয়ে আসা সম্ভব। আমরা জেনারেলি আজকাল 2-3টে চুল পড়লেই ভয় পেয়ে যাই, বাট 100টা অবধি চুল পড়া কিন্তু নর্মাল দিনে। 100টার উপরে চুল পড়লে তারপরে আমরা ওটাকে ডিজিজ বলে কনসিডার করি। বাহ, ভালো একটা ব্যাপার জানতে পারলাম। না হলে আমরা যখন চুল আঁচড়াই তখনই একটুখানি চুল পড়লে আমরা ভয় পেয়ে যাই, কিন্তু দেখলাম যে ম্যাডামের কাছ থেকে শুনতে পারলাম যে 100টা পর্যন্ত চুল পড়া নর্মাল। যাই হোক, মানে প্রথম থেকে শুরু করে এখন পর্যন্ত আমরা বেশ কয়েকটি প্রশ্নের উত্তর জেনে সেরেছি। এবার নিয়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতি, ফিরে আসছে একটু পরে। চোখ রাখবেন স্বাস্থ্য কথায়। ফিরে এলাম একটি ছোট্ট বিরতির পর। এবার আবার চলে যাচ্ছি প্রশ্নোত্তর পর্বে। ম্যাডাম, যেটা একটা শুনেছি আমরা যে কেমিক্যাল পিলিং, এই ব্যাপারটা কি? এতে কি স্কিনের কোনো ক্ষতি হয়?
আর এটা করলে পরে একবার যদি করি আমি কতদিন মানে ভালো থাকা যাবে, আগরতলায় এটা হয় কি না কোথাও, বা কীরকম মানে খরচ সাপেক্ষ এই ব্যাপারটা, জিনিসটা কি কেমিক্যাল পিলিং কথাটা আমরা প্রায়ই শুনি, তো এইটা সম্পর্কে একটু দর্শক শ্রোতা বন্ধুদের যদি জানিয়ে দিন। কেমিক্যাল পিলিং বুঝতে গেলে আগে আমাদের জানতে লাগবে যে এপিডার্মাল টার্নওভার টাইম, আমাদের যে বাইরের লেয়ারটি আছে এপিডার্মিস যেটাকে আমরা বলি, এটি কিন্তু একটা সময়ের পরে স্বাভাবিক নিয়মে ঝরে পড়ে বা আমরা যেটাকে ডেড সেল বলি, এবং তার থেকে আবার নতুন কোষ গজায়। এই যে পদ্ধতি, যে পুরানো কোষ ঝরে পড়া এবং নতুন কোষ জন্ম নিয়ে সেটাকে রিপ্লেস করা, এই পদ্ধতিটা হতে সময় লাগে মোটামুটি 40 থেকে 60 দিন। এটা হয় বলেই আমাদের ত্বক সজীব থাকে, সতেজ থাকে। এখন কেমিক্যাল পিলিং যদি আমরা করি, এটা একটা কেমিক্যাল প্রসেস, যেখানে একটা উপযুক্ত কেমিক্যাল দিয়ে আমরা এপিডার্মাল যে টার্নওভার এই টাইমটাকে ছোট করে দিতে পারি। তখন আমাদের যে নতুন লেয়ার যে চামড়াটা গজায় সেটা 7 থেকে 14 দিনের মধ্যে গজায়। আগে ছিল 40 থেকে 60 দিন, সেটাকে আমরা কমিয়ে করলাম 7 থেকে 14 দিন। কি কোন এজেন্ট দিয়ে পিল করছি, কোন ডেপথের এজেন্ট দিয়ে পিল করছি, তার উপরে এপিডার্মাল টার্নওভার টাইমটা ডিপেন্ড করে। ধরুন তো আমরা টার্নওভার টাইমটাকে কমিয়ে দিলাম কেমিক্যাল পিল দিলে, ফলে কী হবে, আমরা একটা সুস্থ, একটা নতুন উজ্জীবিত ত্বকের অধিকারী হতে পারি। স্কিন গ্লো চায় মানুষ আজকাল, হ্যাঁ, কেমিক্যাল পিলের পরে স্কিন গ্লো করতে পারে। আগরতলা এই পদ্ধতি অ্যাভেলেবেল, প্রায় সমস্ত ডার্মাটোলজিস্টই তাদের ক্লিনিকে এই পদ্ধতিটি নিজের হাতে পারফর্ম করে থাকে। তো যদি আপনারা করতে চান, একজন দক্ষ ডার্মাটোলজিস্টকেই দিয়ে করান। খরচ ডিপেন্ড করে আপনি কোন পিল করাচ্ছেন তার উপরে। বিভিন্ন টাইপের কেমিক্যাল পিলের মেটেরিয়াল আছে, 1000 টাকা থেকে শুরু করে 4000 টাকা বা তার উপরেও ডিপেন্ড করছে। স্কিন বুঝে তার প্রাইস ডাক্তাররা নির্ধারণ করে। তো যেটা আরেকটা যেটা বলেছিলাম, যেটা একবার করলে পরে কতদিন পরে আবার করতে হবে? ডিপেন্ড করে যে আপনি কোন পিল করাচ্ছেন। কিছু পিল আছে আপনার 2 মাসে একবার করানো যায়, আবার কিছু কেমিক্যাল পিলিং আছে যেটা আমরা 3 মাসে একবার করেও আমরা ত্বকের সজীবতা ধরে রাখতে পারি। আচ্ছা, মেইনলি এটা তাহলে মানে আফটার, মানে যখন আমাদের আফটার 45 বা 50 যখন, কোনো এজ নেই। কেমিক্যাল পিলিং আমরা ব্রণতেও করতে পারি, সেক্ষেত্রে 14, 15, 16 বছরের মেয়েরাও কিন্তু কেমিক্যাল পিলের পেশেন্ট। যখন আপনার পেশেন্ট সিভিয়ার ব্রণ নিয়ে আসে, তখন কেমিক্যাল পিলিং আমরা ওই বয়সের মেয়েদের মুখেও পারফর্ম করে থাকি। ও তাহলে আপনি বলছেন যে কারণ কেমিক্যাল পিল আমরা যেহেতু লোকালি অ্যাপ্লাই করছি, এটি ত্বকের যে রোমকূপ আছে তার মধ্যে দিয়ে ঢুকে গিয়ে আপনার যে সিবেশিয়াস গ্ল্যান্ড বা তৈলগ্রন্থির মধ্যে ব্যাকটেরিয়াগুলোকে মেরে ফেলার কাজে হেল্প করে এবং তৈলগ্রন্থির সাইজকে সংকুচিত করতে হেল্প করে। ও মানে তার মানে কেমিক্যাল পিলিংটা আপনার ব্রণতেও কাজ দিচ্ছে? একদম। আচ্ছা আচ্ছা, তাহলে তো ছোট মানে অল্প বয়সের যাদের হচ্ছে তারাও এটা অনেক সময়। সিভিয়ার অ্যাকনে হলে অল্প বয়সে করে থাকি, 14-15 বছরে। সিভিয়ার অ্যাকনে মানে যাদের পুরো মুখ বড় বড় শক্ত শক্ত হয়ে নডুলোসিস্টিক অ্যাকনে হয়ে গেছে, তাদের জন্য আমরা করতে পারি। এবার আসছি আরেকটা প্রশ্ন ম্যাডাম। সাধারণত একটু এইজ হলেই দেখা যায় মুখের মধ্যে কিরকম একটু বাদামি বাদামি স্পট বা কালো কালো ছোপ ছোপ দেখা যায়, এটা কেন হয় এবং এটার থেকে মানে কিভাবে আমরা রেহাই পেতে পারি? মেলাজমা বলে যেটাকে আপনি বলছেন, গালের মধ্যে বড় বড় গোল গোল ছোপ পড়তে থাকে, কপালে হতে পারে, নাকের উপরে, ঠোঁটের উপরে পড়তে পারে। একটা বয়সের পরে বডিতে হরমোনাল তারতম্য সৃষ্টি হয়। পোস্ট মেনোপোজাল মানে যাদের মাসিক বন্ধ হয়ে গেছে তাদের ক্ষেত্রে এটি খুব কমন। সূর্যরশ্মি একটি মোস্ট কমন কজ মেলাজমার। তাপ, কন্টিনিউয়াস যদি আমরা একটা তাপের মধ্যে কাজ করি সেটি, বা লাইট, যেরকম যদি আপনি কন্টিনিউয়াস কম্পিউটার স্ক্রিনের দিকে তাকিয়ে কাজ করছেন, সেক্ষেত্রে সূর্যরশ্মি বা লাইট, সূর্যরশ্মি বা এই যে তাপ আপনার চামড়ার নিচে যে মেলানোসাইট বা পিগমেন্ট প্রোডাকশন যে কোষগুলি আছে এগুলিকে উজ্জীবিত করে এবং পিগমেন্ট প্রোডাকশন বা মেলানিন তৈরি বাড়িয়ে দেয়, এবং গালে সেটা মেচেতা বা ফ্রেকেল ছোটো ছোটো ব্রাউন স্পট হিসাবে দেখা যায়। এছাড়া কিছু ওষুধ, সেটি বার্থ কন্ট্রোল পিল হতে পারে, হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি হতে পারে, বা খিচুনির ওষুধ হতে পারে। বেশ কিছু ওষুধ গিয়ে আপনার একইভাবে মেলানোসাইটগুলোকে স্টিমুলেট করার জন্য মেলানিন তৈরি বেড়ে গেলে ত্বকের উপরে আমরা মেলাজমা বা ফ্রিকলস দেখতে পাই। প্রতিরোধ যদি করতে চাই, সানস্ক্রিন মাস্ট। যতটা পারি আমরা গরমের মধ্যে কাজ না করে দিনের যেসব ঠান্ডার সময় ওই সময় আমাদের সমস্ত কাজ সম্পন্ন করব, বাইরে গেলে ছাতা নিয়ে যাওয়া, ঢেকে থাকা মুখ, বা একটি প্রপার উপযুক্ত সানস্ক্রিন, SPF মোটামুটি 50, PA ফ্যাক্টর +3 আমরা ইউজ করতে পারি প্রোটেকশনের জন্য।
এবার হলো দাগ তোলার কাজ, তার জন্য বিভিন্ন রকম ওষুধ আছে, গ্লাইকোলিক অ্যাসিড, কোজিক অ্যাসিড, আরবিউটিন। এটি আমরা সঠিক চিকিৎসক দেখিয়ে আমাদের স্কিনের টাইপ অনুযায়ী ডাক্তার আমাদের ওষুধ প্রেসক্রাইব করে। অনেক সময় লাগে দাগ তুলতে এবং মেনটেন করতেও অনেক সময় লাগে, বাট সঠিক চিকিৎসার মাধ্যমে দাগ ওঠানো সম্ভব। ওভার দ্য কাউন্টার বা ওষুধের দোকান থেকে মলম ইউজ না করে, বা পাড়ার কোনো দিদি, বন্ধু বা সৌন্দর্য বিশেষজ্ঞ কেউ যদি ওষুধ দিলে সেগুলি ইউজ না করে ডাক্তার দেখিয়ে প্রপার ওষুধ লাগানো উচিত। তাহলে আপনি বলছেন যে এই যে দাগগুলি মানে হচ্ছে, মানে এগুলি মানে মানে রিকভারি হওয়ার সম্ভাবনা আছে যদি পেশেন্ট লম্বা সময় দাগের ওষুধ ইউজ করে এবং প্রপার জীবনশৈলী মেনটেন করে। যেরকম ধরুন আমি দাগের ওষুধও লাগাচ্ছি, বাট আমি কন্টিনিউয়াস রোদে বাইরে 2 ঘন্টা হাঁটছি, একদিক থেকে আমি দাগ তুলছি, অন্যদিক থেকে সূর্যরশ্মি বা তাপ আমার দাগ বাড়াচ্ছে, এটা তো একটা লড়াই। তো সেক্ষেত্রে যদি আমি দাগ যাতে না বাড়াবার ব্যবস্থা মোটামুটিভাবে করতে পারি, করলে দাগ কিন্তু তোলা সম্ভব। বহু পেশেন্ট আছে দাগ তুলে মেনটেন্যান্সের মেডিকেশনে এখন কিন্তু মেলাজমা থেকে সম্পূর্ণ রেহাই পেয়েছে। আচ্ছা আচ্ছা, তো মানে এটাই মানে এখন মানে প্রায় মানে শোনা যায় বা দেখা মানে দেখতে পাই আমরা যে মানে মুখের মধ্যে ছোপ ছোপ দাগ। খুব ভালো হলো এইটার উত্তর পেয়ে। আর একটা জিনিস, আমাদের রান্নার আগেও সানস্ক্রিন লাগানো উচিত, কারণ আমরা যখন রান্না করি একটা ওই জায়গায় একটা অসম্ভব তাপ থাকে, সেটা রান্নার থেকে তৈরি হওয়া হিট বা বিভিন্ন তরকারি ফুটলে তার যে বাষ্প, এটাও কিন্তু চামড়ার ইকুয়ালি ক্ষতি করে। মহিলাদের জন্য রান্নার আগে একটি ভালো সানস্ক্রিন লাগানো কিন্তু মাস্ট, কারণ আমরা বছরের পর বছর তাপ লেগেই কিন্তু মুখটা মেলাজমার শিকার হয়। যাই হোক, মহিলা দর্শক শ্রোতা বন্ধু যারা আছেন তারা নিশ্চয়ই শুনতে পেয়েছেন ব্যাপারটা, যে আমরা রান্না করার আগেও সানস্ক্রিন ব্যবহার করে নেব, তাহলে আমাদের ত্বকটা অনেকটাই ভালো থাকবে। আমরা বোধহয় আমাদের অনুষ্ঠানের প্রায় মানে শেষ পর্যায়ে এসে উপস্থিত হয়েছি। শেষ মানে যে একটা প্রশ্ন ঠিক না, আমি বলতে চাইবো, আপনি একটু দর্শক শ্রোতা বন্ধুদের কাছে বলবেন যে স্কিন ভালো রাখার জন্য, এবং এখন ওই যে বললেন প্রায় দোকানে বিভিন্ন স্কিন ভালো রাখার জন্য একটি কি বলবো একটা বার্তা আপনি দর্শক শ্রোতা বন্ধুদের দেবেন। বাহ্যিক সৌন্দর্যের থেকে অভ্যন্তরীণ সৌন্দর্য বেশি ইম্পর্টেন্ট, তাই প্রপার পরিমাণে পর্যাপ্ত পরিমাণে ঘুম, চিন্তাভাবনা মুক্ত একটি লাইফ, এবং তার সাথে সাথে প্রপার এবং পর্যাপ্ত পরিমাণে খাওয়া দাওয়া, যার মধ্যে প্রায় 3 থেকে 4 লিটার জল, শাক, সবজি, প্রোটিন সব উপযুক্ত পরিমাণে শরীরে গ্রহণ করা। চামড়া ঠিক রাখার জন্য একটি ভালো ফেস ওয়াশ, ভালো ময়েশ্চারাইজার চামড়ার হাইড্রেশন মেনটেন করার জন্য, এবং সানস্ক্রিন প্রতিদিন ইউজ করা। প্রতিদিনের অধ্যাবসায় কিন্তু আমরা একটি সুন্দর স্কিনের অধিকারী হতে পারি। আজকাল পেশেন্ট চেম্বারে এসে বলে ম্যাডাম গ্লো এনে দিন, বাট গ্লোয়ের জন্য আমরা কিন্তু বাজারের দোকান থেকে যে কোনো একটা অয়েনমেন্ট নিয়ে এসে লাগানো থেকে সবসময় বিরত থাকবো, কারণ আমরা ওই অয়েনমেন্টটির কম্পোজিশন জানি না। আজকাল প্রচুর পেশেন্ট টপিক্যাল স্টেরয়েড জাতীয় মলম মুখে লাগিয়ে চামড়া লাল বা ক্ষতিগ্রস্ত করে আমাদের কাছে আসে। তো এগুলি থেকে আমরা ব্যবহার থেকে বিরত থেকে ডক্টর দেখে একটি সুস্থ স্কিনের অধিকারী হব। বাহ ম্যাডাম, খুব সুন্দরভাবে বলেছেন। তাহলে আমরা দর্শক শ্রোতা বন্ধু যারা আছি তারা সবাই এই কথাগুলি মানে মেনে চলবো, তাহলে আমরা একটি সুস্থ সুন্দর ত্বকের অধিকারী হব। ম্যাডামকে আবারও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে সঙ্গ দেওয়ার জন্য। আর আজকের মতো আমরা এখানেই শেষ করছি, আবারও দেখা হবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চোখ রাখবেন একেবি টিভির পর্দায়।